এবার যে জায়গাটা এসছি এখানে রয়েছে হচ্ছে প্রয়াগরাজের ডোম সিটি আর হচ্ছে টেন্ট সিটি। আল্লাহপুর মানে আপনি বুঝতেই পারছেন নামটা পুরো মুসলিম। প্রতিরপূর্ণ তা আমার খানিকটা তাই হয়েছে। মানুষের ভিড়ে সরগরম এলাহাবাদ সঙ্গম। এখানে স্নান করার কি বা আছে নিয়ম, কিন্তু স্নান করার পর কিন্তু অতটা ঠান্ডা লাগছে না। আমি তো কিছু চেঞ্জ করিনি, ভিজা জামা কাপড়েই আছে, আমার কিন্তু ঠান্ডা লাগছে না। ত্রিবেণী সঙ্গমে এসে আপনারা যে স্নান করবেন পোশাক কোথায় পরিবর্তন করবেন? এই পাগল হয়ে গেছো। মহাকুম্ভের সঙ্গমে স্নান করে পুণ্য লাভ করার পুঁজি এবারের যাত্রায় অর্জন করা হয়নি ঠিকই, কিন্তু আজকের এই পর্ব সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের মধ্যে কেউ একজন প্রয়াগরাজ মহাকুম্ভে পৌঁছে ত্রিবেণীতে স্নান করে নিজের মনের ইচ্ছে চরিতার্থ করতে পারে, তাহলে আমার পুণ্য সঞ্চয় কিছুটা অর্জন হলেও হতে পারে। মনে অনেক প্রশ্ন, ট্রেনের টিকিট পাচ্ছি না, কিভাবে যাব কুম্ভমেলা, বারাণসী থেকে কুম্ভমেলা পর্যন্ত গাড়ি নিয়ে যেতে পারবো কি, হোটেল পাচ্ছি না, একদিনে গিয়ে কুম্ভমেলা দর্শন আর স্নান করে ফিরে আসতে পারবো কি, বাড়ির মহিলাদের স্নান করার আগে কিংবা পরে পোশাক পরিবর্তন করার কোনো জায়গা আছে কি, বয়স্ক মা বাবাকে নিয়ে যাব, হুইল চেয়ার কিংবা স্পেশাল কেয়ার এইসবের উপায় করা যায় কি, ইত্যাদি নানা প্রশ্ন নিয়ে বহু তীর্থযাত্রী এখনও অবধি সন্দিহান। আজকের এই পর্বে আমি চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার সঙ্গে আরও একটা কথা জুড়ে দেব, আবেগে নয়, ঠান্ডা মাথায় পরিকল্পনা করে তবেই প্রয়াগরাজ কুম্ভমেলাতে যান, কারণ মেলা চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। যদিও স্নান করার এই মাহেন্দ্র যোগ অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু একই সঙ্গে নিজের নিরাপত্তা এবং সেলফ কেয়ার দুটোই জরুরি। ভিডিও দেখলাম, হুজুকে বললাম এই চলো বেরিয়ে যাই, এগুলো কিন্তু করবেন না, কারণ এখানে কিন্তু তীর্থ কম সার্ভাইভ বেশি করতে হবে যারা এই শুরুর দিকে আসছেন। গতকাল রাত 2:30 পর্যন্ত ভিডিও এডিট করেছি, তারপর কোথায় ঘুমোতে ঘুমোতে রাত 3টে হয়ে গেছিলো। আজকে সকাল 8টায় আবার উঠে পড়েছি, মানে ঘুমটা অসম্পূর্ণ, কিন্তু প্রোগ্রাম কখনো অসম্পূর্ণ ছাড়বো না, তার জন্যই প্রস্তুত হয়ে বেরিয়ে পড়েছি। তবে দীর্ঘক্ষণের এই কাজে যাওয়ার আগে ব্রেকফাস্ট করে নেওয়াটা অবশ্যই জরুরি, আর আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলের ট্যারিফের সঙ্গে ব্রেকফাস্টও ইনক্লুডেড। ব্রেড বাটার রয়েছে, জ্যাম রয়েছে, এই থেকে ফ্রুটস রয়েছে, কর্নফ্লেক্স রয়েছে, সিমাই রয়েছে, পোহা রয়েছে, দই রয়েছে, এই দিক থেকে রয়েছে আলুর পরোটা, আর ওদিক থেকে চা আর কফি রয়েছে। ব্রেকফাস্ট পর্ব শেষ করে যখন হোটেল থেকে বেরোনোর প্রস্তুতি নিলাম, তখন প্রয়াগরাজের তাপমাত্রা বলছে 14 ডিগ্রি। আর আজকে আমরা স্টার্ট করছি কিলোমিটার এখন হচ্ছে 40, মানে গতকাল কিন্তু আমরা 32 কিলোমিটার ঘুরে নিচ্ছি স্কুটি রেন্ট নেওয়ার পরে। দেখা যাক সারাদিন ঘোরার পরে কত কিলোমিটারের গাড়ি আমরা ছাড়ি। আর গাড়ি কিন্তু 24 ঘন্টার জন্য রেন্ট নিয়েছিলাম। এদের নিয়মটা হচ্ছে, আমি গত পর্বে বলেছিলাম যে সকাল 10টা থেকে পরের দিন সকাল 10টা 24 ঘন্টার জন্য রেন্ট দেয়। প্রয়াগরাজে বিশেষ করে এই মেলার সময় আপনারা 3 ভাবে ঘুরতে পারেন, 2 চাকা রেন্ট নিয়ে, না হলে টোটো করে, না হলে র্যাপিডো বাইক সার্ভিস ব্যবহার করে। সকাল হতে না হতেই কুম্ভের রাস্তায় পায়ে চলা মানুষের ভিড়। আগামীকাল কুম্ভের প্রথম স্নান, অনেক আগে থেকে ব্যারিকেড দিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে। অতএব মেলা প্রাঙ্গণ থেকে আপনি যতটা দূরে থাকবেন ততটাই রাস্তা আপনাকে হাঁটতে হবে। বিশেষ করে স্নানের দিনগুলোতে এই রাস্তাতে 2 হুইলারও অ্যালাউ নেই, তাই হোটেল বুক করার আগে অবশ্যই দেখে নিন সেই হোটেল থেকে এই মেলা প্রাঙ্গণ ঠিক কতটা দূরে, এবং দীর্ঘ পথ হেঁটে যাওয়ার মতো জোশ আপনার আদৌ আছে কিনা। প্রচুর মানুষের ভিড়, গতকাল রাত থেকেই লোক ঢুকেছে, আজও সারাদিন চলবে এই কুম্ভতে লোক পৌঁছানোর সিলসিলা। এখান থেকে ত্রিবেণী সঙ্গম হচ্ছে এখনো 1.5 কিলোমিটার। কোনো টোটো 4 হুইলার কিচ্ছু অ্যালাউ নয়, বিভিন্ন জায়গায় রাস্তা আটকে দিয়েছে, ইনফ্যাক্ট আমাদের 2 হুইলারকেও আটকে দিয়েছে, আমাদের ঘুরে ঘুরে যেতে হচ্ছে। আজকে যেমন আমি বাইক নিয়ে এখানে টুক করে চলে এসেছি, আগামীকাল 13 এবং 14 তারিখ মানে স্নানের দিনগুলোতে যেহেতু এখানে প্রচণ্ড ভিড় হবে, সেহেতু কিন্তু এই জায়গাটায় পৌঁছানোটা ইম্পসিবল, মানে গাড়ি এখানে অ্যালাউ করবে না, 2 হুইলার অ্যালাউ করবেই না, নিরাপত্তার কথা ভেবে। কুম্ভতে আসার আগে একটা বিষয় আপনাকে জানতে হবে, স্নানের দিনগুলো ছাড়াও তার একদিন আগে এবং পরে এই প্রাঙ্গণে ভিড় সব থেকে বেশি হবে। সেই সকল মানুষের ভিড় কাটিয়ে আপনাকে স্নান করতে হবে। আর যে এলাকায় সাধু সন্ন্যাসীরা স্নান করবে সেই চত্বরে কোনো সাধারণ মানুষকে যেতে দেবে না এখানকার প্রশাসন। আর নেহাতি যদি কুম্ভ স্নান করাই আপনার উদ্দেশ্য হয়, তাহলে এমন দিনে আসুন যেদিন স্নানের কোনো তিথি নেই। খুব ভোরবেলায় বেরিয়ে স্নান সেরে নিন, কারণ বেলা যতই বাড়বে ভিড় ততই বাড়বে। আর স্নানের দিনে এসে লোকজনের ভিড়কে সহ্য করে কিংবা ধাক্কাধাক্কি করে যদি আপনি স্নান করে পুণ্য অর্জন করতেই চান, তাহলেও প্রয়াগরাজে আপনাকে ওয়েলকাম। তবে এই সব দিনে একা আসবেন না, আর সঙ্গে দামি জিনিসপত্র অবশ্যই সাবধানে রাখবেন।
এই ভিডিওটা আজ 14 তারিখ মকর সংক্রান্তির দিন, যখন নাগা সাধুরা কিংবা আখাড়া সন্ন্যাসী সদস্যরা সবাই স্নান করে ফিরছে। আশেপাশের ভিড়টা দেখুন, কল্পনা করুন আপনার সঙ্গে আপনার বয়স্ক মা বাবা কিংবা স্ত্রী পুত্র কন্যা রয়েছে। পারবেন কি এই ভিড়ে সার্ভাইভ করতে? ভিডিওতে অনেক কিছু দেখা যায়, কিন্তু বাস্তবটা বড়ই কঠিন। আমি কাউকে ডিমোটিভেট করছি না, শুধু একটা কথাই বলবো, সময় এখনো আছে, তাই তাড়াহুড়ো করবেন না। শুরুর দিকে ভিড় থাকলেও পরের দিকে ভিড় কমে আসবে। সেদিন স্নান কিংবা শান্তি দুটোই পাবেন। দর্শকদের অনেকেরই প্রশ্ন ছিল, প্রয়াগরাজ জংশন থেকে কীভাবে পৌঁছাবো ত্রিবেণী সঙ্গম বা সেই জায়গা যেখানে স্নান করতে পারবো। কলকাতা থেকে যারা ট্রেনে করে আসছেন এবং প্রয়াগরাজ জংশন নামছেন, এই জংশন থেকে মেলা প্রাঙ্গণ সড়কপথে প্রায় 8 কিলোমিটার। এই পথে টোটো কিংবা অটো সবই চলে, কিন্তু মেলা উপলক্ষে প্রশাসন বিভিন্ন সময় রাস্তা ব্লক রাখছে। বিশেষ করে স্নানের আগের দিন এবং স্নানের দিন টোটো কিংবা অটো আপনাকে যে জায়গায় নামিয়ে দেবে সেই পথটাও কিন্তু আপনাকে হেঁটেই আসতে হবে। অন্যান্য দিনে আসলেও এই মেলা পর্যন্ত আসতে কিছুটা পথ আপনাকে হাঁটতেই হবে। যারা প্রয়াগরাজ আসছেন এবং এই মেলা প্রাঙ্গণে পৌঁছাচ্ছেন, তারা প্রথমে হনুমান মন্দির দর্শন করে তার সামনে দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে সেখানে স্নান করে ভাবছেন আমার হয়তো ত্রিবেণী সঙ্গমে স্নান হয়ে গেল, কিন্তু বাস্তবে ওই নদীটা হচ্ছে গঙ্গা নদী। আবার বড় হনুমান মন্দির থেকে একটা রাস্তা চলে গিয়েছে এলাহাবাদ ফোর্ট বা প্রয়াগরাজ ফোর্টের দিকে। সেই জায়গাতে গিয়েও কিন্তু অনেকে স্নান করছেন, কিন্তু বাস্তবে ওটা হচ্ছে যমুনা নদী। তাহলে এবার প্রশ্ন হয়ে দাঁড়ালো, আমরা কিভাবে পৌঁছাবো সেই জায়গায় যেখানে গঙ্গা এবং যমুনা মিশে সঙ্গম তৈরি করেছে এবং সেই জায়গায় গিয়ে আমরা শান্তিতে স্নান করতে পারবো? তাদের জন্য থাকলো ভিডিওর পরবর্তী অংশ। এই জায়গায় কিন্তু রয়েছে সার পদ্ধতির সমস্ত বোট। এই বোটগুলো করে কিন্তু যারা এখানে পুণ্যার্থী বা পর্যটক তাদেরকে নিয়ে যাওয়া হবে হচ্ছে ওই সঙ্গমে যেখানে স্নান করা হবে, মানে যেখানে গঙ্গা যমুনা এবং সরস্বতীর 3টে নদী যেখানে মিলনস্থল রয়েছে, এটা হচ্ছে সঙ্গম। আর সাধুদের কথা বলছিলাম যারা স্নান টান করবে আগামী দিনে, আগামীকাল 13 তারিখ রাত 3টে থেকে হয়তো স্নান শুরু হয়ে যাবে, তো তারা কিন্তু ওই দিকটা স্নান করবে, সেটা আপনাদেরকে আমি দেখাবো। ওখানে আবার এমনি পর্যটক বা এমনি পুণ্যার্থী কিন্তু অ্যালাউ করবে না প্রশাসন। ঘাটগুলো দেখুন সকাল থেকে কি লেভেলের ভিড়। এগুলোকেও মডিফাই করা হয়েছে, এইভাবে সব বস্তা ফেলে 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 সিঁড়ি রূপ দেওয়া হয়েছে, না হলে কিন্তু পুরোটাই মাটি। মনে হচ্ছে আমি মিশন কাশ্মীর পার্ট 2 সিনেমা বানাচ্ছি, এমনভাবে মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে যেতে হচ্ছে। বইয়ের কাছেও মাথা ঝুঁকাতে হয়, বোটের কাছেও মাথা ঝোঁকাতে হয়। এই যে আমরা 3 জন রয়েছি, বলছে স্যার বোট কি চালিয়ে দেবো? হ্যাঁ চালিয়ে দাও। তো বলে তাহলে কিন্তু 1000 টাকা, আর না হলে অন্যান্য সাওয়ারির জন্য ওয়েট করতে হয়। বললাম তাহলে কি আর আমি সাওয়ারি খুঁজবো না বসে বসে? এই সঙ্গম 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 90 টাকা 90 টাকা, এবার আমাকে ঘাটে গিয়ে সাওয়ারি খুঁজতে হবে। তবে মেলার দিন এমনিতেই ভিড়, তাই শেয়ারিং যাত্রী খোঁজার জন্য আমাকে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। যমুনার পথ ধরে ত্রিবেণী সঙ্গম যাওয়ার পথে শুনবো কি মাহাত্ম্য রয়েছে এই প্রয়াগরাজের কুম্ভ বা মহাকুম্ভ বা অমৃত কুম্ভ স্নানের। সমুদ্র মন্থন হয়েছিল, তখন আপনার অমৃত কলস নিয়ে যখন গরুর যাচ্ছিল, তখন 4টে জায়গায় একটা ফোঁটা পড়ে। সেই ফোঁটা আপনার প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক আর উজ্জয়ন, এই 4টে জায়গায় পড়ে। কিন্তু প্রধান তীর্থ প্রয়াগরাজকে এই জন্য মানা হয় কেন কি সব জায়গায় কুম্ভ লাগে, কিন্তু কুম্ভ একমাত্র পূর্ণ কুম্ভ প্রয়াগরাজই লাগে। এই বছর হচ্ছে পূর্ণ কুম্ভর সাথে সাথে আপনার হচ্ছে 144 বছর পর যে একটা মহাসংযোগ বাণী, মানে যাকে আমরা বলি অমৃত স্নান, সেই অমৃত স্নানটা কিন্তু আজ প্রয়াগরাজে আছে। আর প্রয়াগরাজের অমৃত স্নান যার জন্য দেশ বিদেশের লাখো সন্ন্যাসী, লাখো দর্শনার্থী আজকের দিনে এখানে আসে। কালকে হচ্ছে প্রথম শাহী স্নান, তারপরে মকর সংক্রান্তি দ্বিতীয় শাহী স্নান। এই দুটো স্নান পরের পর একদিনেই পড়ে যাচ্ছে। এই যে দিনটা যে একসাথে চলে আসলো, এটা 144 বছর পর এসছে, যার জন্য এটা মহাকুম্ভ থেকেও মহা অমৃত কুম্ভ হয়ে যাচ্ছে। শুভমের কাছে প্রশ্ন ছিল, এই মুহূর্তে যারা প্রয়াগরাজ আসার পরিকল্পনা করছেন, বিশেষ করে স্নানের দিন এবং অন্যান্য দিন, তাদের হোটেল খরচ
কীরকম কি পড়তে পারে? স্নানের দিনে আসছেন, যেমন 13 হলো, 14 হলো, আপনার বসন্ত পঞ্চমীর দিনগুলো হলো, এই ডেটগুলোতে আজকের সময় প্রায় রুম রেট খুব বেশি, তাও যদি পাওয়া যাচ্ছে খুব রেয়ার চান্স, 7,000 10,000 এটা রেট চলছে স্নানের ডেটে। এছাড়া যদি আপনি নর্মাল ডেটে আসছেন তো আপনাকে রুম রেট ভাড়া পড়ছে 2,000 থেকে শুরু করে 5,000-এর মধ্যে। তাও যদি আপনারা আসছেন কাইন্ডলি এই ডেটসগুলোকে আগে থেকেই বুক করে আসবেন। এবারে প্রশ্ন ছিল, যারা হোটেল আগে থেকে বুক করছে না, হঠাৎ করেই এই কুম্ভ মেলায় চলে এসেছে, তাদের জন্য থাকার কি বন্দোবস্ত রয়েছে? থাকার ব্যবস্থা সরকার প্রচুর দিয়েছে। আপনার র্যান বাসারা আছে, জন আবাস আছে, জন সঞ্চার আছে, তারপরে জন আরোগ্য দিব্য কুম্ভ যেটা লেভেলে আসে, এরা ডরমেটরি প্রোভাইড করছে, যার মধ্যে আপনার পার পারসন 200 ম্যাক্সিমাম 300 টাকা থেকে অ্যাকোমোডেশন প্রোভাইড করছে, আর কুম্ভের দিন স্পেশালি পেয়ে যাচ্ছেন। আলোচনার মাঝে আমরা পৌঁছে গেলাম সেই জায়গায় যেটা প্রকৃতপক্ষে এই কুম্ভের সঙ্গমস্থল। এই যে সামনে সমস্ত ঘেরা রয়েছে না, এটাই হচ্ছে সঙ্গম, যেখানে গঙ্গা, যমুনা, সরস্বতী এই তিনটে নদী কিন্তু একসঙ্গে এসে মিশেছে। মানুষের ভিড়ে সরগরম এলাহাবাদ সঙ্গম। এখানে স্নান করার কি বা আছে নিয়ম? ত্রিবেণী সঙ্গমে এসে আপনারা যে স্নান করবেন, পোশাক কোথায় পরিবর্তন করবেন, এখানে কিন্তু গভর্নমেন্ট যে সুযোগ সুবিধা করে দিয়েছে। এখানে কিন্তু এরকম সব পরপর ঘর রয়েছে, যেখানে কিন্তু আপনারা আপনাদের পোশাকের পরিবর্তন করতে পারবেন স্নান করার আগে কিংবা পরে। এই রকম সমস্ত ঘর করা রয়েছে যেখানে কিন্তু আপনারা পোশাকের পরিবর্তন করতে পারবেন, এবং এই জায়গায় কিন্তু আপনারা আপনাদের ড্রেস মানে প্যান্ট বা মহিলাদের শাড়ি টাড়ি বা সালোয়ার কিন্তু এই জায়গায় কিন্তু রাখতে পারবেন। আমি একটু সতর্কভাবে এখানে ক্যামেরা করছি, কারণ এখানে কিন্তু প্রচুর মহিলারা রয়েছেন যারা স্নান টান করছেন, তো তাদের যেন ফুটেজ চলে না আসে স্নান করার ছবি টবি, সেই জন্য কিন্তু আমি একটু সতর্কভাবে ক্যামেরা করছি। কাজে এখানে কিছু কিছু ফুটেজ আমি কাট করব। আর এখানে কিন্তু বিভিন্ন নৌকায় পান্ডারা রয়েছে যারা আপনাদের পুজো করে দেবে। অনেকে তো এখানে স্নান করার সঙ্গে সঙ্গে পুজোও করেন, তো পুজো করারও কিন্তু এখানে ব্যবস্থা সামগ্রী রয়েছে। আপনারা চাইলে যে পুজো করবেন তার যে সামগ্রী কিন্তু সঙ্গে নৌকা করে নিয়েও আসতে পারেন। সবাই কত এনার্জি নিয়ে জলে নেমে পড়েছে। আমারও ইচ্ছা করছে জলে নামতে, কিন্তু ঠান্ডা হয়, পানি ঠান্ডা হয়, বহুত ঠান্ডা, মজা আ রা হ্যায়। আমি মনের মধ্যে একটা দ্বন্দ্বে ভুগছি, নামবো কি নামবো না, নামবো কি নামবো না। সুস্মিতা বলছে হ্যাঁ নামো। স্নান আমি করতাম না, কিন্তু বাড়ির লোক প্রচণ্ড ইমোশনাল ব্ল্যাকমেল করে জলে নামাচ্ছে, স্নান করো বলে। সাথে তো স্নানের পোশাক নিয়ে আসিনি, কোথার থেকে আবার গামছাও জোগাড় করে দিয়েছে, বলছে গামছা পরে নেমে যাও। এই স্নানের জায়গাতেও রয়েছে প্রশাসনিক নিরাপত্তা। বেশি দূর পর্যন্ত কোনো পুণ্যার্থীকেই যেতে দেওয়া হচ্ছে না। জলে নামতে গিয়েও নামতে পারিনি দুটো কারণে। প্রথমত জল ভীষণই ঠান্ডা, আর দ্বিতীয়ত কারা যেন আলোচনা করছিল যে আগামী 29শে জানুয়ারি যে মৌনী অমাবস্যা রয়েছে ওটাই হচ্ছে কুম্ভের আসল শাহী স্নান। তবে এই বরফের মতো ঠান্ডা জলে স্নানের ব্যাপারে আরেকজনের উৎসাহের বিন্দুমাত্র কমই ছিল না। আরে একটু এদিকে আসো, ওইদিকে যেও না ছেলেদের মাঝে। যে স্নান করে নিয়েছে সে বুঝে গিয়েছে এখানে ঠান্ডা কিরকম। ভাই আমার সাহস নাই। কিন্তু এই গল্পে কেউ জানতে পারেনি যে স্নানের জন্য অন্য একটা দিন আমি নির্ধারণ করেই রেখেছি। অর্থাৎ আপনারা ধরে রাখতেই পারেন যে কুম্ভমেলা পার্ট 2 ব্লগ আসলেও আসতে পারে। এখানে কিন্তু স্নান করার জন্য কোনো রকম পয়সা করি দক্ষিণা কিচ্ছু লাগে না, শুধু বোট ভাড়াই লাগে। অনেকে হয়তো বলবে যে এই টাকা দিন ওই টাকা দিন এই পুজো করান, কোনো কিছু দরকার নেই। আপনারা আসবেন, এখানে স্নান করবেন, স্নান করে আবারও ফিরে যাবেন। এবারে সুস্মিতার মুখে শুনবো এই বরফের মতো কনকনে ঠান্ডা জলে ওর স্নান করার অভিজ্ঞতা। মানে যখন জলে পা দিলাম পুরো তো মনে হলো সে বরফগুলো জল। তার আগে আমি একটা এক্সপিরিয়েন্স নিয়েছিলাম হচ্ছে হরিদ্বারেও এরকম বরফগুলো জল ছিল, কিন্তু যখন জলে নেমে ডুব দিলাম মনে হলো পুরো সেই অবস্থা। কিন্তু স্নান করার পর কিন্তু অতটা ঠান্ডা লাগছে না। আমি তো কিছু চেঞ্জ করিনি, ভিজা জামা কাপড়েই আছে, আমার কিন্তু ঠান্ডা লাগছে না, মনে একটা তৃপ্তি লাগছে। তো আপনারা প্লিজ আসুন, স্নান করুন, জামা কাপড় চেঞ্জ করার একদম পুরো প্রাইভেসি আছে, কোনো প্রবলেম নেই। স্নানটা অবশ্যই করবে, আমি যদি পারি তো কালকে আবার করব। আর আমার মতো যারা স্নান করতে ভয় পান তারাও আসুন, স্নান করুন না করুন এই জায়গাটার একটা ভাইব নিন। এই জায়গায় সবাই স্নান করছে, বলে না যে সতীর পুণ্যে পতির পুণ্য, তা আমার খানিকটা তাই হয়েছে। আমি স্নানের জন্য জলে পা ডুবিয়েছিলাম, তারপর আবার উঠে পালিয়ে এসেছি। আমরা যে নদীতে আছি এটা কিন্তু গঙ্গা নদী, হ্যাঁ, সঙ্গম থেকে আমরা ব্যাক করছি। তো এই গঙ্গাতে কিন্তু উনি পুজো করলেন এই নৌকায় বসে বসে। তো এটা যে পুজোর যে সমস্ত শুদ্ধিকরণ প্রক্রিয়াগুলো থাকে সেগুলো কিন্তু আমরাও আর কি হাত লাগালাম। এবং ওই যে প্রদীপ
জ্বালিয়ে গঙ্গায় যে ভাসি দেওয়া হয় সেটা কিন্তু এখনও চলেছে। এই নৌকা চলাচল সম্পর্কে একটা তথ্য দিয়ে রাখি। যেদিন যেদিন শাহী স্নান রয়েছে সেই দিনগুলোতে সকাল থেকে বিকেল পর্যন্ত প্রশাসন এই নদীতে নৌকা চলাচল বন্ধ রাখে। গত পর্বে বেশ কয়েকজন দর্শক বন্ধু প্রশ্ন করেছিলেন আমি যে জায়গায় হোটেল নিয়েছিলাম সেই জায়গার নাম আল্লাপুর কেন। প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম থেকে 2 কিলোমিটার দূরে একটা মন্দির রয়েছে। এটাও কিন্তু প্রয়াগরাজের একটা খুব বিখ্যাত মন্দির এবং অবশ্যই সতীর 51 পীঠের মধ্যে অন্যতম। এটা হচ্ছে আলোপি শঙ্করী দেবী শক্তিপীঠ, যেখান থেকে আমরা যে জায়গাটায় আছি আল্লাপুর, এই আল্লাপুর কথাটা এসছে। এই মন্দিরটার নাম মানে সতীর 51 পীঠের এই যে মন্দিরটা এখানে হচ্ছে, এটা হচ্ছে দেবী অলপ শঙ্করী। এই অলপ কথাটার কিন্তু একটা এখানে তাৎপর্য রয়েছে। এখানে দেবীর হৃদয় পড়েছিল, তো হৃদয় পড়ার পর দেবীর হৃদয়টা মানে হারিয়ে গেছিল, যার জন্য অলপ মানে হারানো। শঙ্করী শক্তিপীঠ মানে এটা শঙ্কর দ্বারা স্থাপিত এই শক্তিপীঠটা, এই জন্য শঙ্করী শক্তিপীঠ। পাড়াটার নাম হচ্ছে অলপী বাগ। এবার অলপী বাগ মানে অলপী দেবীর থেকে সম্বন্ধ, কিন্তু এখন যেটা নতুন যে সম্বন্ধটা এসছে সেটা হচ্ছে আপনার আল্লাহপুর। আল্লাহপুর মানে আপনি বুঝতেই পারছেন নামটা পুরো মুসলিম। আকবর যখন রাজা ছিলেন তখন ওই জায়গাটার নাম এলাহাবাদ, যেমন আলাহাবাদ ছিল প্রয়াগরাজ থেকে, তো অমনি অলপী বাগ থেকে এটা হয়ে গেছিল আল্লাহপুর, মায়ের বাগ মানে অলপ মাতার বাগ। তো ওটাকে নিয়ে ও করেছে আল্লাহ মানে আল্লাহর জায়গা, মানে আল্লাহর পুর মানে জায়গা থাকে। দেবীর হৃদয় পড়েছিল, যেটা হৃদয় যখন পড়ে যায় তো হৃদয়টা এটা পাওয়া যায় না, ওটা হারিয়ে গেছিলো। তো শঙ্কর এসে মানে ভগবান শঙ্কর এসে এটাকে স্থাপিত করে, এই জন্য অলপী দেবী শঙ্করী শক্তিপীঠ, মানে শঙ্করের নাম দিয়ে এটাকে শক্তিপীঠটা। মায়ের বিগ্রহ, সেটা আসলে বিগ্রহ নয়, ওটা একটা দোলনা আছে, আর সেই দোলনাটা চারিদিক দিয়ে বন্ধ থাকে, আপনি ভেতরে আপনি দেখতে পারবেন। কিন্তু এবার কি আছে, ওই দোলনাটাতে কেউ দোলায় না, ও মা নিজস্বই আপনার স্বরূপে দেখায় আপনাকে। অলপী বাগ দর্শন করে আবারও বেরিয়ে পড়া। 24 ঘন্টার জন্য যে 2 হুইলার রেন্ট নিয়েছিলাম সেটা ফেরত দিতে হবে। গতকাল যে বাইক রেন্ট নিয়েছিলাম সেই বাইক ফেরত দিতে যাচ্ছি, বারবার করে ফোন করছে আসুন আসুন, কাস্টমার দাঁড়িয়ে আছে, ওদেরও বিজনেস। কিন্তু আবহাওয়া মারাত্মক আজকে জটিল, যেমনি লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া, সূর্যের তো দেখা নেই, আবার শুরু হয়েছে বৃষ্টি। ভাবুন এই জানুয়ারি মাসের ঠান্ডার মধ্যে আবার তার উপরে বৃষ্টি। এই গাড়ি জমা দিয়ে আবার আমাকে যেতে হবে হচ্ছে টেন্ট সিটি, এবার অন্য কোনো বিকল্প গাড়ির ব্যবস্থা করতে হবে। আজকে আর 2 হুইলারও পাওয়া যাচ্ছে না। জনা কয়েক দর্শক বন্ধু কমেন্ট সেকশনে কমেন্টস করেছেন বাকিদের মতো কেন আমিও মেলা প্রাঙ্গণে ঘুরে সন্ন্যাসীদের ভিডিও করছি না। তাদের জন্য বলি, ব্লগার হিসাবে দর্শকদের কাছে ইনফরমেশনগুলো পৌঁছে দেওয়া আমার প্রধান কর্তব্য বলেই মনে করি। মেলা প্রাঙ্গণে ঘুরে ভিডিও শ্যুট করার থেকে এই কাজগুলো আরও অনেক কঠিন ছিল শেষ 24 ঘন্টায়। আজ 24 ঘন্টা এখানে থেকে যে লেভেলের মানে যুদ্ধ করলাম, এখানে ওখানে সেখানে, ধুলো ঠান্ডা ভিড় বাঁচিয়ে এই কাটিয়ে স্কুটি চালানো, সত্যি আমার সেই লাদাখের স্মৃতি যেন ফিরে চলে এলো আরেকবার। আল্লাপুর থেকে মুর্তিগঞ্জ পৌঁছে যখন 2 চাকা জমা দিলাম তখন অলরেডি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। দর্শকদের জন্য বলে রাখি, যারা আপনারা 2 হুইলার রেন্ট করতে চাইছেন তারা অ্যাডভান্স বুক করে আসবেন, কারণ দিনের দিন এখানে পৌঁছে 2 হুইলার পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আর প্রয়াগরাজ শহরে র্যাপিডো বাইক রয়েছে, যেটা করে আপনারা বিভিন্ন জায়গায় ট্রান্সফার হতে পারবেন। মুর্তিগঞ্জে স্কুটি জমা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছিলাম, এমন সময় শুনলাম আখাড়া আসছে, আখাড়া। পুরো এলাকা ভেঙে পড়েছে সেই আখাড়া দেখার জন্য। আমরাও খানিকক্ষণের জন্য সেই দর্শনে সামিল হলাম। পুরো রাস্তা সিকিউরিটিতে ছয়লাম, এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত, আগে পুলিশ পরে পুলিশ, কারণ এবার আসছে হচ্ছে আখাড়া। ভারতবর্ষে যে অনেকগুলো মঠ রয়েছে সেই সব মঠের মঠাধীশরা রয়েছেন এই আখাড়াতে, আর এখানকার নিরাপত্তা জেড ক্যাটাগরির। पंचायती अखाड़ा आपके समक्ष प्रस्तुत। এটাই হচ্ছে কুম্ভের মেন জিনিস। আখাড়া কিংবা মঠের সাধু সন্ন্যাসীরা কেউ আসছেন হাতি চড়ে, কেউ আসছেন ঘোড়া চড়ে, কেউ বা আবার আসছেন উটে চড়ে। युग युग से इस देश की धरती
এই আখাড়ার লাইন এখন কিন্তু কন্টিনিউ চলবে, বাট আমাদের যেতে হবে হচ্ছে 10 সিটি, কারণ সময় তাড়াতাড়ি পালিয়ে যাচ্ছে আর আকাশের অবস্থাও খারাপ। প্রয়াগরাজ শহর জুড়ে তখন শীতের অকাল বৃষ্টি আর কুয়াশার দাপট। আমরা চলেছি যমুনার ওই পারে আড়াইল ঘাটের দিকে, যেদিকে রয়েছে টেন্ট সিটি। কারণ দর্শকদের প্রশ্ন ছিল, যারা বারাণসী থেকে গাড়ি নিয়ে আসবেন কিংবা প্রয়াগরাজ এয়ারপোর্ট থেকে আসবেন, যাদের টেন্ট বুক করা থাকবে তাদের জন্য কী সুযোগ সুবিধা রয়েছে। ওই গাড়ি যার রেন্ট নিয়েছিলাম তাকে বললাম চলো, সে এখন আখাড়া দেখবে। আলাম থাকো, আমরা 3 জনই চলে যাব। 3 ইডিয়ট সিনেমা দেখে নিয়েছি, ওখানেও স্কুটি করে 3 জন ঘুরেছিল, এখানেও স্কুটি করে 3 জন। এবার যে জায়গাটা এসছি এখানে রয়েছে হচ্ছে প্রয়াগরাজের ডোম সিটি আর হচ্ছে টেন্ট সিটি। এই নদীর ধারেই কিন্তু সমস্ত ডোম বা টেন্টগুলো তৈরি করা হয়েছে। আমি এই টেন্ট সিটিতে হয়তো থাকবো না, কিন্তু জাস্ট এখানে আসার কারণটাই হচ্ছে যে আপনাদেরকে ইনফরমেশনগুলো দেওয়া। নদীর ধারে বিভিন্ন সংস্থা তাদের টেন্ট লাগিয়ে কুম্ভ মেলার অ্যাকোমোডেশন হিসাবে রেন্ট দিচ্ছে। এখানে বাজেট, লাক্সারিয়াস বিভিন্ন ক্যাটাগরির টেন্ট রয়েছে, রয়েছে পার্কিংয়ের ব্যবস্থাও। এই সংস্থার গাড়িগুলোতে বিশেষ স্টিকার লাগানো রয়েছে। প্রশাসন যে গাড়ি কোথাও আটকাবে না, আপনি স্টেশন থেকে আসুন কিংবা এয়ারপোর্ট থেকে। এই পাস থাকার সুবিধাই হচ্ছে যে আপনার গাড়ি কিন্তু রাস্তায় কোথাও প্রশাসন আটকাবে না। যে টেন্টে আপনি আসছেন সেই টেন্টের এরকম স্টিকার থাকবে, কারণ এগুলো হচ্ছে গভর্নমেন্ট অ্যাপ্রুভ টেন্ট, যা আপনি এখানেই আসছেন। এবং এখানে এদের সব স্টাফও রয়েছে, আপনাদের যে লাগেজ এরাই কিন্তু সব ট্রান্সফার করে দেবে। এর ভেতরে আবার টোটোও আছে। যারা বয়স্ক মানুষকে নিয়ে আসছেন, একটু খরচপাতি করতে চান, যারা একটু ভিড়ভাড় চান না, তারা কিন্তু এখানে আরামসে আসতে পারবেন বুকিং করে, এবং একটা ভালো অভিজ্ঞতা নিয়ে ফিরতে পারবেন, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এটা আমাদের সবথেকে সেমি ডিলাক্স কটেজ হচ্ছে, মানে যেটা আমাদের লো ভ্যারিয়েন্টের কটেজটা হচ্ছে। দাদাকে যে ফুটেজটা পাঠিয়েছি সেটা অ্যাকচুয়ালি এই কটেজেরই হচ্ছে, যেটা আমাদের লো ভ্যারিয়েন্ট। এটার আমাদের মূল্য যেটা আমাদের শুরু হচ্ছে পার নাইট 2 জনের ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্সের সাথে, মানে লাঞ্চ মানে এপি প্ল্যান, মানে ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ আর আপনার ইভিনিং স্ন্যাক্স, এটার সাথে এটাকে আমরা দিচ্ছি ইনক্লুডিং ব্রেকফাস্ট 16,800 টাকা দুজনের জন্য, একদিনের জন্য, দুজনের একদিনে 16,800। এরপরে আমাদের যেটা শুরু হচ্ছে, এরপরে আমাদের অর্জুন নিবাস আছে, সেইগুলো হয়ে যাচ্ছে আমাদের 22,000 করে। কিছু আমাদের টেন্ট হয়ে যাচ্ছে 24,000, আর ফ্যামিলি 4 জনের হচ্ছে আমাদের 28,000। এখানে আমাদের এন্টারটেনমেন্ট জোন আর এখানে আমাদের বনফেয়ার জোন হচ্ছে। টেন্ট বুক করার ক্ষেত্রে দুটো তথ্য দিয়ে রাখি। এদের নিজস্ব ঘাট রয়েছে, অর্থাৎ স্নান করার সময় মহিলাদের প্রাইভেসি কিংবা বয়স্ক মানুষদের কোনো সমস্যা হবে না। এমনি দিনে আসলে আপনি একদিনের জন্য টেন্ট বুক করতে পারবেন, কিন্তু স্নানের দিনে আসলে তার একদিন আগে এই টেন্ট বুক করতে হবে। সেক্ষেত্রে এই বুকিংটা হবে 2 দিন অথবা 3 দিনের। শুভমের নাম্বার দিয়ে দিলাম, তো আপনারা কিন্তু প্রয়োজনে যোগাযোগ করতে পারেন যারা এখানে আসছেন, কারণ এটা তো একদিনের ব্যাপার নয়, এটা কিন্তু মেলা আপনার চলবে হচ্ছে একদম ফেব্রুয়ারি মাসে 26 তারিখ পর্যন্ত। তার মধ্যে কয়েকটা স্নানের ডেট রয়েছে, আর এমনি দিনও আপনারা আসতে পারবেন। এবং যদি মনে করেন যে না, আমরা ত্রিবেণী সঙ্গমে ওই ঘাটে যাবো না, তো ভিড়ে যাবো না, এখানেই আমরা স্নান করবো, আমাদের এই কুম্ভভূমিতে এসে স্নান করাটা মেন কথা, এবং থাকা করে নিতে পারবেন। আর এখানে নেটওয়ার্কেরও কোনো ইস্যু নেই, এখানে কিন্তু নেটওয়ার্ক, জিও, এয়ারটেল সব কিছু রয়েছে। এরকম আপনি ইনভেস্ট করবেন, সেরকম ফেসিলিটি পাবেন। এটা হচ্ছে প্রথম এবং শেষ কথা। কথাটা তিতো মনে হলেও এটাই বাস্তব। কুম্ভমেলা আসলে একটা বিরাট ব্যবসার জায়গা, যার টার্নওভার লাখ লাখ ডলার। আর ভক্তি সে তো আপনার মনের ব্যাপার। তাই কুম্ভমেলাতে যেতে না পারলেও বাড়ির পাশে গঙ্গা স্নান করলে কোনো আফসোস থাকবে না, কারণ ওই জলধারাই বয়ে এসে মিলেছে সাগরে। আমি আরও 2 দিন থাকতে পারতাম প্রয়াগরাজে, টেন্টে থাকতাম, হোটেলে থাকতাম, যেখানেই হোক থাকতাম, আর 2 দিন আমি থাকতে পারতাম। বাট আমাকে এনি হাও 14 তারিখ বহরমপুর ফিরতে হবে, কারণ 15 তারিখ আমার জীবনে একটা বিশেষ দিন, 15 জানুয়ারি। সেটা আপনাদেরকে পরে বলবো কি বিশেষ দিন, তার জন্য আমাকে এখান থেকে তাড়াতাড়ি ফিরতে হবে। প্রকৃতি কিংবা সময় সেদিন আমাদের কাছে নিয়েছিল ধৈর্য কিংবা সহ্যের চরম পরীক্ষা। কারণ প্রয়াগরাজ থেকে বেরিয়ে এবার আমাদের গন্তব্য ছিল বারাণসী। প্রয়াগরাজ থেকে বারাণসী কিভাবে পৌঁছালাম, রাস্তায় কি কি প্রবলেম ফেস করলাম এবং বারাণসীতে কোথায় ছিলাম, সব ডিটেলস নিয়ে ফিরবো এর পরবর্তী পর্বে খুব তাড়াতাড়ি।